ঢাকা শহরের এমন একজন মানুষ নেই যে কিনা মাফিয়া কিং আয়ান ভাইয়ের নাম শুনে ভয় পায় না। ঢাকা শহরে দেখা যাবে 100% থেকে 99% মানুষ আয়ান ভাইয়ের নাম শুনে ভয় কাঁপতে থাকে। আয়াত নামে ছেলেটার বয়স মাত্র 24। এই 24 বছর বয়সে সে এশিয়ার মধ্যে যত বড় বড় বিজনেসম্যান, যত বড় বড় মাফিয়া আছে, সকলে তার কথাতে উঠে বসে। ভাই, কবিরের লোক আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করতেছে। আমাদের 5 জন লোককে ওরা মেরে নদীতে ফেলে দিয়েছে জাহাজ থেকে। আমাদের কতজন লোক ছিল আর কবিরের কতজন লোক ছিল সে জাহাজের মধ্যে? ভাই, কবির ভেবেছিল আমাদের লোক অনেক ওই জাহাজের মধ্যে, সেই জন্য ওর 300 লোক পাঠিয়েছে আমাদের জাহাজটা কবজা করার জন্য। এমনকি ওর অ্যাসিস্ট্যান্ট শামীমকেও পাঠিয়েছে, যাকে কিনা ওর ডান হাত বলে পরিচয় দেয় সকলের কাছে। এখন ওদেরকে কি করা দরকার ভাই, আপনি বলেন। তোকে কোনো কিছু করতে হবে না, তুই শুধু চুপচাপ দেখে যা। আমি যদি না চাইতাম তাহলে কবির কেন, কবিরের বাপও কবর থেকে উঠে এসে আমার জাহাজে পা রাখতে পারতো না। আমি চেয়েছি বলে ওর লোকেরা আমার জাহাজে উঠতে পেরেছে। ওরা এখন কোথায় আছে? বাংলাদেশের বঙ্গোপসাগরে, তাই তো? জি ভাই, ওরা এখন বাংলাদেশের বঙ্গোপসাগরে আছে, সেটা দেখাচ্ছে। লোকেশন ট্র্যাক করেছিলাম, তারপর সেই লোকেশনটা দেখাচ্ছে ওইখানে। তুই শুধু চুপচাপ দেখতে থাক, তারপর কথা বলিস। আগে দেখ ওরা বন্দরে পৌঁছাতে পারে কিনা। তারপর তাদের মধ্যে আর কোনো কথা হয়নি। রায়হান কোনো কিছু না বলে আয়ানের রুম থেকে বেরিয়ে যায়। এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশের তালিকার মধ্যে চীন রয়েছে। সে চীনের তাইওয়ান প্রদেশের মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিংটার সবচেয়ে উঁচু ফ্লোরের মধ্যে আয়ান তার অফিসের রুমে বসা ছিল। তারপর চলে যায় প্রায় 3 ঘন্টা সময়ের মতো। হঠাৎ করে 3 ঘন্টা পর রায়হান আয়ানের অফিসে রুমের দরজার বাইরে দাঁড়িয়ে নক করে বলে উঠল, ভাই আসতে পারি? আসবো? হ্যাঁ, চলে আয় ভিতরে, তাড়াতাড়ি আস। কি খবর নিয়ে এসেছিস? তাড়াতাড়ি বলে ফেল, কি খবর নিয়ে এসেছিস? আমার শুনতে হাত পা কেমন জানি করতেছে। ভাই, জাহাজটা তো বন্দরে পৌঁছানোর আগে পুরো জাহাজটা ধ্বংস হয়ে যায়। জাহাজে নাকি কয়েক ফুট বড় বড় বোম পাওয়া গিয়েছে, সেইগুলোই নাকি ব্লাস্ট হয়ে জাহাজের একটা মানুষও বাঁচতে পারেনি। আপনি এগুলো আগে থেকে জানতেন তাই না ভাই? রায়হান, তোকে আমি কি বলেছিলাম? আমি না চাইলে কবির কেন, কবিরের বাপ এসেও আমার জাহাজে পা রাখতে পারতো না। আমি জানতাম আমার মালামাল বাংলাদেশে ঢুকলেই কবির এমন করবে, সেজন্য আরেক জাহাজ দিয়ে মাল পাঠিয়েছিলাম এবং এই জাহাজ দিয়ে বোম পাঠিয়েছিলাম। আমি জানতাম কবির এই জাহাজের মধ্যে অনেক সমস্যা করবে, তাই আমি এই প্ল্যান করেছিলাম। ভাই, আপনার তো 3 দিন পরে বাংলাদেশে যাওয়ার ডেট। এখন কি বাংলাদেশে যাওয়াটা ক্যান্সেল করে দিব? কেন বাংলাদেশে যাওয়া ক্যান্সেল করবে কেন? এটার সাথে বাংলাদেশে যাওয়ার কি সম্পর্ক? ভাই, আপনি বাংলাদেশে যাবেন, এখন এটা রিস্ক হয়ে যায় না? আজকে মাত্র কবিরের 300 লোক এবং তার ডান হাত শামীমকে মেরে ফেলেছেন। এখন তো কবির পাগলা কুকুরের মতো হয়ে খুঁজতেছে মনে হয় আপনাকে। আরে ভালো কথা মনে করেছিস রায়হান। এখন কোনো কথা না বলে সোজা কবিরকে একটা ফোন লাগা তাড়াতাড়ি। বন্ধুরা অনেক বিপদে আছে, তাকে একটু ফোন করে সান্ত্বনাটা দেওয়াটা আমার একটু দায়িত্ব আছে না? রায়হান কোনো কথা না বলে সোজা বাংলাদেশে কবিরকে ফোন করে। প্রথমবার ফোন ধরে না, তৃতীয়বার দেয়, তাও ফোন ধরে না। তারপর আয়ান বলে উঠল, রায়হান, তুই কি দিন দিন সবকিছু বলে যাচ্ছিস? এই সময় কবির সবার ফোন ধরবে তোর মনে হয়, তাই না? ওর সাথে আমার যেই নাম্বার দিয়ে সবসময় কথা হয় সেই নাম্বার দিয়ে ফোন কর, তাহলে ঠিকই ধরবে। এসব অচেনা নাম্বার দিয়ে সারাদিন ফোন করলেও ফোন ধরবে না সে। যখন দেখবে আমার নাম্বার থেকে ফোন গিয়েছে তখন সে সাথে সাথে ফোন ধরবে। তারপর আয়হান আর কোনো কিছু না বলে সোজা আয়ানের সেই নাম্বার দিয়ে ফোন করতে থাকে। প্রথমবার রিং হয় কিন্তু ফোন ধরে না, দ্বিতীয়বার রিং হলে ঠিকই ধরে। রায়হান যখন দেখল কবির ওই পাশ থেকে ফোন ধরে হ্যালো হ্যালো করছে, তখন আয়ানের হাতে নিয়ে ফোনটা দেয়। ভাই, কবির ফোন ধরেছে আপনার, এই নেন, কথা বলতেছে, আপনাকে খুঁজতেছে। আরে কবির ভাই, কেমন আছেন আপনি? শুনলাম আপনার নাকি 300 জন লোক মারা গিয়েছে বাংলাদেশের জাহাজ বিস্ফোরণে, সাথে নাকি আবার আপনার ডান হাত শামীম ওই ছেলেটাও নাকি মারা গিয়েছে। ইস, কি আর করার ভাই, যার যেখানে মৃত্যু লেখা আছে সে তো সেখানে মারা যাবে, তাই না? আফসোস করে কষ্ট পাবেন না শুধু শুধু।
এখন ওদের জন্য দোয়া করা ছাড়া আর আপনার কিছুই করার নেই। আল্লাহর কাছে দোয়া করেন যেন ওদেরকে জান্নাতে পাঠায়। তুই সব কিছু জেনে শুনে আমার সাথে এমন করেছিস, তাই না? তোকে আমি ছাড়বো না, কোনোদিন তোকে আমি ছাড়বো না। আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি তোর সাথে আমি এটা প্রতিশোধ না নিয়ে আমি মরবো না। তুই আজকে আমার ডান হাতে মেরে ফেলেছিস, এই জবাবদিহিতা তাকে করতে হবে। আয়ান, তুই শুধু একবার বাংলাদেশে আস, আমি অপেক্ষা করতেছি তোর জন্য। তোকে কেটে টুকরো টুকরো করে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেবো। আর তোর ফ্যামিলিকে কি করবো এখন সেটা বললাম না, শুধু তুই একবার বাড়িতে আয়। তারপর শহরের বাচ্চা, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তুই আমাকে কিভাবে এত কিছু বলতাছিস? তুই অতিবার বেড়ে গিয়েছিস, তাই না? আজকে দেখেছি তোর ডানা কিভাবে কাটতে হয়, কথা না বলে তোর সাথে। তুই আমাকে কি মারবি? আমি বাংলাদেশে আসতেছি আর মাত্র 2 দিন পর আসতাম, বাট তুই যখন বলতেছিস আমি কালকেই বাংলাদেশে আসতেছি, তুই যদি এক বাপের ছেলে হয়ে থাকিস তাহলে তুই কালকে আমার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করবি, বলে দিলাম। কবির আয়ানের এসব কথাবার্তাগুলো শুনে অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে জানে কখনো এসে আয়ানের সাথে পারবে না, শুধু শুধু আয়ানের সাথে লাগতে যায়। আয়ানের এসব কথাগুলো শুনে কবির ঢোক গিলে না। তুই বাংলাদেশে আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। কালকে তো আর পারবো না, আমার ছেলেগুলো নষ্ট হয়ে গেছে। 300 ছেলেকে তুই মেরে ফেলেছিস। আমি আগে আমার ছেলেপেলেগুলোকে আগে ঠিক করি, তারপর তোকে আর তোর ফ্যামিলিকে দেখে নেব। তোর ফ্যামিলি রাজনীতি করে বলে আমার কোন বাল ছিঁড়তে পারবে না, বুঝেছিস? আর তুই মাফিয়া, সেটাও তোর ফ্যামিলিকে জানিয়ে দেবো। তখন কি করবি তুই? তোর মুখ দিয়ে যদি এই কথাটা আবার দ্বিতীয়বার বের হয়েছে তাহলে তুই জানিস আমি কি করতে পারি। আমি আয়ান, যেটা বলিস সেটা করি, সেটা তুই খুব ভালো করে জানিস। আমি ভালো করে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে ভালো থাকতে দিসনি, আমাকে আমার মতো বিজনেস করতে দিসনি। তুই তোর মতো বিজনেস করতি, আমার কোনো সমস্যা ছিল না। আমার কাজের মধ্যে যেহেতু তুই বাঁ হাত ঢুকিয়েছিস, সে বাঁ হাত তোর পিছন দিয়ে না ঢুকানো পর্যন্ত আমি ক্লান্ত হব না। তুই একা একা খাবি আর আমি বসে বসে তা চেয়ে চেয়ে দেখবো? সেটা তো আমি কখনো হতে দিতে পারি না। আমি তোকে আগেও বলেছি, বাংলাদেশে বিজনেস করতে হলে আমাকে দিয়ে খেতে হবে। এখন তুই যত বড় মাফিয়া হোস না কেন, আর তুই কে সেটা আমার দেখার বিষয় না। তোর এই ডায়লগটার জন্য মনে কর তুই এবার মরবি। হ্যাঁ, এবার আমি বাংলাদেশে যাচ্ছি দীর্ঘ কয়েক মাস সময় নিয়ে, বুঝেছিস? সেই সময়টার মধ্যে তোকে বাংলাদেশে মেরে মাটি চাপা দিয়ে পড়ে আসবো ঠিক করেছি। তাই যতদিন ইচ্ছে ততদিন নিজের মতন করে বেছে নেন। আরো হয়তো বেশি দিন বাঁচতে পারবি না আমি দেশে চলে যাওয়ার পর। তুই কে? তোর চেয়ে বড় বড় পালোয়ান মাফিয়ারা আমার খাবারের দিকে হাত বাড়ালে সে হাত আমি ভেঙে গুড়িয়ে দিই, আর তুই তো একটা চুনোপটি। তোকে সরাতে আমার মাত্র 2 সেকেন্ড টাইম লাগবে, বুঝেছিস? কিন্তু এটা আমি কেন করে নি জানিস? তোকে আমি নিজের হাতে এটা করব। আমি দেখতে চাই তোর কলেজেটা কত বড় হয়েছে, যে আমার সাথে লাগতে এসেছিলিস তুই। তুই দূরে থেকে বসে শুধু আমাকে ভয় দেখাতে পারবি, আর কোনো কিছু করতে পারবি না তুই। তোর এসব ভয় দেখানোর কথা শুনে আমি কবির ভয় পাই না। তুই বাংলাদেশে আয়, আমি দেখি তোর কত বড় হেডাম, তুই আমার গায়ে ছুতে পারিস কিনা। শুধু ছোব না, তোকে 3.5 হাত মাটির নিচে পুঁতে তারপর আসবো। সেটার জন্য নিজেকে তৈরি কর। এখন তোর সাথে আজাইরা বকবক করার মতো সময় আমার কাছে নেই। তুই বরং সুখ পালন কর তোর লোকদের জন্য। এতক্ষণে হয়তো মিডিয়াতে হেডলাইন হয়ে গিয়েছে যে ওরা তো লুক ছিল। গুড লাক বন্ধু। এটা বলেই আর কোনো কিছু না বলে ফোন রেখে দেয়। ফোন রেখে দেওয়ার পর রায়হানকে বলল, রায়হান, কালকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা কর। প্ল্যান সব কিছু ঠিকঠাকভাবে রেডি কর। ইঞ্জিন যেন কোনো সমস্যা ত্রুটি না থাকে। কালকে বাংলাদেশে থাকতে চাই, সেটা হচ্ছে গিয়ে কথা। কালকে এমন টাইমের আগে বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। ভাই, কোনটা দিয়ে যাবেন? হেলিকপ্টার দিয়ে যাবেন নাকি প্রাইভেট জেট দিয়ে যাবেন? কোনটা তৈরি করতে বলবো? এত দূরের রাস্তা হেলিকপ্টারে যাওয়ার দরকার নেই। প্রাইভেট জেট রেডি কর, আমার ওইটা দিয়ে যাব। চীন থেকে বাংলাদেশে প্রাইভেট জেট করে যাব, হেলিকপ্টার না। রায়হান আর কোনো কিছু না বলে চলে যায় সেই অফিস রুম থেকে বেরিয়ে। রায়হান চলে যাবার কিছুক্ষণ পরই আয়ানের বাবা আয়ানকে ফোন করে। কেমন আছো আরিয়ান? আপনাদেরকে একটা কথা বলে নি, আয়ানের পুরো নাম হচ্ছে আরিয়ান খান আয়ান। এখন আরিয়ানের ফ্যামিলি থেকে আরিয়ানকে আরিয়ান বলে ডাকে, আর বাহিরে মাফিয়া জগতে আয়ান নামে পরিচিত সে। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আর বাড়ির সকলে কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা বাড়ির সকলে ঠিক আছি। ওইখানে তোমার বিজনেস কেমন চলতেছে? আর ওইখানে কতদিন থাকতে হবে? তোমার পড়াশোনার কতদিন চলবে সেখানে? কালকে বাড়িতে আসবো বাবা। ভেবেছিলাম তোমাদেরকে না জানিয়ে যাব,
এখন যেহেতু জিজ্ঞেস করছো সেজন্য বলে দিলাম, বাড়িতে এখন আপাতত কাউকে জানিও না। কালকে বাড়িতে যাওয়ার কথা, আমি গিয়ে ওইখানে সবাইকে সারপ্রাইজ দেব। আর দাদুর শরীরটা কেমন আছে এখন? তুমি আসবে সেটা আমাকে আগে জানাওনি কেন? আমি না হয় ফ্যামিলির কাউকে না বলতাম, তাই বলে কি তুমি আমাকেও জানাবে না? তুমি আসবে বাংলাদেশে, আমাদের বাসায় আসবে। তোমার দাদুর শরীর এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবা, আমি বাড়ির প্রত্যেকটা সদস্যকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এখন শুধু তুমি জিজ্ঞেস করলে সেজন্য বলে ফেললাম তোমাকে। তোমাকে ছাড়া আর কাউকে কখনো বলিনি এই কথা। কালকে বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো, আমি অপেক্ষা করব। কয়টার ফ্লাইট, কয়টা এসে নামবে আমাকে জানিও। তুমি কষ্ট করে অফিস থেকে আসবে কেন? আমি নিজেই তো বাসায় চলে যেতে পারবো। তোমাকে কষ্ট করে না আসলেও চলবে বাবা। আমার কষ্ট হবে নাকি হবে না সেটা তোকে বুঝতে হবে না। তুমি শুধু তোর কাজ পালন করিস। কখন প্লেনে উঠবি আর কখন এসে নামবে সেটা আমাকে জানিয়ে দিস, তাহলে এই তোর দায়িত্ব পালন করা হবে। বাকি দায়িত্ব না হয় আমি নিজেরটা নিজেই পালন করে নেব, তোকে আর কোনো কিছু বলতে হবে না। এখন কি করতেছিস? বিকেলবেলা একটু পড়াশোনাটা নিয়ে গাটাগাটি করতেছিলাম, তখন তুমি ফোন করলে। তারপর তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুই পড়াশোনা মনোযোগ দিয়ে ভালো করে পড়াশোনাটা তাড়াতাড়ি শেষ করে বাংলাদেশে চলে আয়। তোকে ছাড়া আর বাড়িতে ভালো লাগে না একা একা। এত বড় বাড়িতে কেউ নেই, তুই শুধু ছিলি। এতদিন কথা না বললেও তো আমরা বুঝতাম আমাদের বাড়ির একটা মাত্র ছেলে বাড়িতে আছে। কেন, আরিয়ারা কোথায়? আরিয়ার বোনটা কোথায়? ওদেরকে কবে হোস্টেলে পাঠিয়ে দিয়ে এসেছি। শুধু আরিয়া বাড়িতে। আরিয়া নাকি হোস্টেলে থাকতে পারে না, কেমন নাকি মেয়েদের। ও আচ্ছা, ঠিক আছে তাহলে বাবা, এখন রাখতেছি। পরবর্তীতে কথা হবে। আর আমি তোমাকে রাতে হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখবো। তারপর আয়ান তার কথা শেষ করে তার বাবাকে কোনো কিছু বলতে না দিয়ে ঠাস করে ফোনটা কেটে রেখে দেয়। ফোনটা রেখে দেওয়ার পর আবারও রায়হান আসে। রায়হান এসে আয়ানকে বলল, ভাই, কালকে আপনি 5টার সময় বাংলাদেশ এয়ারপোর্ট ল্যান্ড করবেন। এইখান থেকে 1টার সময় এয়ারপোর্টে থাকতে হবে, 2টার সময় মনে হয় প্লেন উড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবকিছু ব্যবস্থা করা হয়েছে তো বাংলাদেশে? আমার জানা মতে কবির বসে থাকার লোক নয়। কালকে আমি যাব এয়ারপোর্টে। ও কোনো কিছু না কিছু একটা করবে, সে প্ল্যান করেছে। আমি ওকে যতদিন ধরে চিনি, ও কোনো কিছু তো একটা করবেই। ভাই, সেই জন্যই বলেছিলাম আপনাকে এখন যাওয়ার দরকার নেই, কিন্তু আপনি তো আমার কথা শুনবেন না। রায়ান, আমার বিশ্বাস ও আমার কোনো কিছু করতে পারবে না শুধু শুধু। আরে পুলিশের চোখে পড়বে, এটা কোনো বিষয় না। এইগুলো নিয়ে ভাবলে এই জগতে চলতে পারবো না, বুঝেছ? তারপর আর কোনো কিছু না বলে সোজা তার চেয়ার থেকে ব্লেজারটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। গায়ে জড়িয়ে তারপর রায়হানকে বলে উঠল, রায়ান, গাড়ি বের কর। এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমার সব কাপড় চোপড় লাগেজ গুছাতে হবে। ভেবেছিলাম 3-4 দিন পর যাব বাংলাদেশে, কিন্তু এর কথার জন্য কালকে যেতে হচ্ছে বাংলাদেশে। আমি বাংলাদেশে গিয়ে বাড়িতে ঢুকার আগে ওর যে কয়েকটা ছেলাফেলা আছে সবগুলোকে ধরে নিয়ে আসবি। যে কয়টাকে পারিস সে কয়টাকে মেরে তারপর আমি বাড়িতে ঢুকবো। এইটা বলে আয়ান আর সেখানে দাঁড়ায় না, সোজা চলে যায় রুম থেকে বের হয়ে। আয়ানের পেছন পেছন রায়হান, সেও নিচে নামে দৌড়ে। নিচে এসে গাড়ি বের করে সামনে এসে দাঁড়ায়, দরজা খুলে আয়ানকে বসিয়ে দেয়। তারপর সেখান থেকে আয়ান যে গাড়ির মধ্যে বসেছে সেই গাড়ির সামনে 2 গাড়ি, পেছনে 2 গাড়ি, মাঝখানে আয়ানের নিজের গাড়ি। সামনের আর পেছনের যে 4টা গাড়ি, সেই 4টা গাড়ি শুধু আয়ানের নিরাপত্তার জন্য দিয়ে রেখেছে চীন সরকার। তারপর আয়ান অফিস থেকে বাড়িতে গিয়ে তার সবকিছু গুছিয়ে নেয়, যেন কালকে আর কোনো প্রবলেম না হয়। ভাই, ওইদিকে সব কিছু ঠিকঠাক করে রেখেছি। যখন ইচ্ছা তখন এখান থেকে আমরা যেতে পারবো। ভালো কাজ করেছিস, এত তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করে রেখেছিস। এখন তুই যা, তোর বাসায় গিয়ে রেস্ট নে। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছিস, অনেক ক্লান্ত তুই। রায়হান আর কোনো কিছু না বলে আয়ানের কথা মতো সেখান থেকে বেরিয়ে পড়ে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। রায়হান চলে যাওয়ার পর আয়ান কি মনে করে যেন ফোনটা হাতে নিয়ে কাউকে এসএমএস দেয়। কেমন আছো বাটারফ্লাই? আমাকে ভুলে গিয়েছো তাই না? সারাদিনে একবারও এসএমএস দাওনি। আয়ানের এসএমএস দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসেনি। বেশ কিছুক্ষণ সময় পর রিপ্লাই আসে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভুলে যাইনি, আপনি আমাকে ভুলে গিয়েছেন। না হলে সারাদিন আমাকে একবার হলো এসএমএস দিতেন। আমি শুধু আজকে আপনার এসএমএসের অপেক্ষায় ছিলাম। অন্যান্য দিন আমি প্রথম এসএমএস দিই,
সবসময় আমি এসএমএস দেব, আজকে আপনার এসএমএস এর জন্য অপেক্ষা করেছিলাম। সারা দিনের ভিতরে একবারও আপনি আমাকে মনে করেননি, এসএমএসও দেননি। বাটারফ্লাই, তুমি তো জানোই আমি কতটা ব্যস্ত থাকি, তাই সব সময় তোমাকে সময় দিতে পারি না। তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি আমাকে এসএমএস করবে, ঠিক আছে? প্রত্যেকদিন আমাকে বলতে হয় না, আমি জানি আপনি ব্যস্ত থাকেন, সেই জন্য সব সময় আমি আপনাকে এসএমএস দিতাম, কিন্তু আজকে দেইনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে এসএমএস দেন কিনা। আজকে সারা দিনে মাত্র কিছুক্ষণ হলো বাড়িতে এসেছে। বাড়িতে এসে তারপর সাথে সাথে তোমাকে এসএমএস দিয়েছি। বাড়িতে এসে রায়ানকে বিদায় দিয়ে তারপর তোমাকে এসএমএস দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে না, বুঝতে পেরেছি আমি। আপনাকে আর কোনো কিছু বলতে হবে না। সারাদিন খাবার খেয়েছেন ঠিক মতো? দুপুরের খাবার খেয়েছিলেন? দুপুরে খাবার খেয়েছি, কিন্তু লেট হয়েছিল। 4টার সময় দুপুরে খাবার খেয়েছি। সারাদিন আজকে অনেক দখল খেয়েছে। তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, আমি খাবার খেয়েছি। বাড়ির সবাই কেমন আছে? বাড়িতে কথা হয়েছে সবার সাথে? বাড়িতে সবাই ভালো আছে। দুপুরবেলা কথা হয়েছিল, বাবা ফোন করেছিল, শুধু বাবার সাথে কথা হয়েছে, আর কারোর সাথে কথা হয়নি। তোমার বাড়িতে সবাই কেমন আছে? আর আজকে তোমার বিহেভিয়ার এরকম লাগতেছে কেন? কি হয়েছে আমাকে বলো। বাড়িতে সবাই ভালোই আছে। আমার কি হবে? আমার কিছুই হয়নি। আপনি তো আর আসবেন না। সময় যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে যেতে হচ্ছে আমাকে। হঠাৎ একদিন আর আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন না, সেই দিন মনে করবেন মেয়েটা মরে গিয়েছে। কারণ যেদিন আপনার সাথে যোগাযোগ বন্ধ হবে সেই দিন মনে করেন আমি এমনিতেই মরে যাব। কি হয়েছে আমাকে খুলে বলো। তোমার বিহেভিয়ার আমার কাছে ঠিক লাগতেছে না। আর এইসব কথা বলতে আমি না করেছিলাম না তোমায়? তারপরও আমার সামনে এইসব কথা কেন বলতেছ? সাহস বেড়ে গেছে তাই না? একটা থাপ্পড় মারবো কিন্তু আরেকবার যদি তোমার মুখ থেকে এইসব কথা শুনি। এখন কথা না বাড়িয়ে বলো কি হয়েছে। হ্যাঁ, কই, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমার আবার কি হবে? আমি তো সবসময় ঠিকই থাকি, আমার কোনো কষ্ট হয় না, আমি সবসময় হাসি খুশি থাকি। জান আমাকে রাগিও না, সুন্দর করে জিজ্ঞাসা করতেছি, ভালো মেয়ের মতো বলে দাও কি হয়েছে। এখন যদি আমাকে তুমি সমস্যাটা না বলো তাহলে আমি সমাধান করবো কি করে, তাই না? হ্যাঁ, সবাই শুধু আমার সাথে রাগই দেখাতে পারেন। এদিকে বাবা মা আর আপনি বলতেছেন এখন আপনি রাগ দেখাবেন, তাই না? রাগ দেখাতে পারেন, আমি আর কি বলবো? আপনাদের বলার মতো কোনো কিছুই নেই। যেই সমস্যাটা সব সময় হয়ে আসছে 6 মাস ধরে, সেই সমস্যাটাই হয়েছে। জান আই এম সরি, আমাকে কেন রাগিয়ে তুলো? হ্যাঁ, তুমি জানো না তোমার সাথে খারাপ ব্যবহার করলে তারপর আমার কষ্ট হয়? বিয়ের কথা উঠেছে আবার বাড়িতে। হ্যাঁ, আজকে আমার বাবা এসে বলেছে বাড়িতে বাবার কোন বন্ধুর ছেলে নাকি 3 দিন পর আমাকে দেখতে আসবে। আমি কেন বলেছি বিয়ে করব না, সেজন্য বাবা মা আমার সাথে রাগারাগি করেছে। সেই জন্যই আমি আজকে সারাদিন আপনাকে এসএমএস দেইনি, মন খারাপ ছিল। আরও জানতাম আপনি কাজে ছিলেন, তাই আপনাকে আর ডিস্টার্ব করিনি। কখন এসে বলছে তোমার বাবা এই কথা? আর 3 দিন পরে ছেলে আসবে তাই না? আসুক ওরা, তুমি চুপচাপ শুধু সবকিছু দেখে যাও। ওরা বাড়িতে আসবে, তোমাকে দেখবে, কিন্তু বিয়ে আর ঠিক হবে না ওর সাথে। চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসতেছি। সত্যি? আপনি বাংলাদেশে আসতেছেন? কবে আসবেন? বাংলাদেশে বলুন না। আর আপনি ওদের সাথে কি করবেন? ওদের সাথে কোনো কিছু করবেন না, যদি বাবা জানতে পারে পরবর্তীতে অনেক সমস্যা হবে আমাদের জন্য। তুমি চিন্তা করো না, তোমার বাবা কোনো কিছু জানতে পারবে না। এমন ভাবে আমি সবকিছু করব। আর হ্যাঁ, এর ভিতরে যদি উল্টাপাল্টা কোনো কিছু করার চিন্তা ভাবনাও মাথায় এনেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। আপনি যেভাবে বলবেন সেইভাবেই চলবো আমি। আমি বুঝতেছি না, আমার বড় অপুরা থাকতে শুধু কেন বাবা আমাকে বিয়ে দিতে চায়। বড় অপু তারপর না হয় আমার চিন্তা করবে, কিন্তু না, বড় অপু পড়াশোনা করতেছে, আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করতেছে। বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়ে, সেজন্য বাবা অনেক চিন্তায় থাকে কি করে নিজের মেয়েকে সেভ রাখবে বাইরের জগৎ থেকে। আর পড়াশোনা চুরি করেন যে, সেই জন্য আরো বিধিতে উঠে পড়ে লেগেছে আপনার বাবা যান। আমি শুধু চিন্তা করতেছি, তোমাকে বিয়ে করার পর আমাদের বেবি হলে তখন ওদেরকে পড়াশোনা করাবে খেয়ে। তুমি তো একটা খাঁটি পড়াচুল। কোথায়? আমি তো পড়াশোনা করি, এইটুকু পর্যন্ত এসেছি, চুরি করে আসিনি, বুঝছেন? মাঝে মধ্যে একটু সমস্যা হয়, কিন্তু আমি সেগুলো ঠিক করে নেই। তাই বলে আপনি আমাকে পড়াচোর বলতে পারেন না। আর এসব কি কথাবার্তা বলতেছেন? লজ্জা করে না আপনার এসব বলতে? লজ্জা করবে কেন গো?
এখানে লজ্জা করার কি আছে? তুমি তো মেয়ে, সেই জন্য তোমার লজ্জাটা একটু বেশি গো লজ্জাবতী। এখন আর কল দিবেন না আমাকে, বাবা এসে পড়বে এক্ষুনি। আমি এখন নিচে যাব, বাড়ির সবাই এসেছে, এখন সবাই মিলে আড্ডা দিব। রাখি, পরে কথা হবে। সারা দিনে মাত্র এখন একটু কথা বলার সুযোগ পেয়েছি, আর এখন তুমি চলে যাচ্ছ? আর একটু থাকো, আর একটু পরে না হয় যাও। ওদেরকে তো টাইম দিতে পারবে, ওদের সঙ্গে পাবে, বাট আমি যে এতটা দূরে, আমাকে একটু টাইম দাও না। আগে বিয়ে করে বাসায় নিয়ে যাও, তারপর যত ইচ্ছা তত টাইম তোমার কাছে 24 ঘন্টাই থাকবো। আরিয়া এটা বলে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আয়ানকে ফোন কেটে দিয়ে চলে যায় নিচে। ওখানে নিচে গিয়ে দেখতে পায় তার পাপা ও চাচা, বড় জেঠু সবাই মিলে একত্রে বসে আড্ডা দিচ্ছে। আরিয়া চলে যায় সোজা রান্নাঘরে তার মা মামুনিদের কাছে। রান্নাঘর থেকে সবার কথা শোনা যায়। ভাইজান, তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধুর ছেলের কথা? আমার বন্ধু আরিয়াকে রাস্তায় দেখেছিল, তারপর থেকে আমার মাথা খেয়ে নিচ্ছে। ওকে একবার দেখতে আসবে বলে, ওর ছেলের জন্য। তারপর আমি আর কোনোদিন রাস্তা না পেয়ে বলে ফেলেছি 3 দিন পর যেন বাড়িতে আসে। তারপর কি হয়েছে? ওরা কি এখন আসবে এখানে? আর তুই আরিয়ার জন্য ছেলে দেখেছিস? আলিয়া রয়েছে, আলিয়া তো আরিয়ার চেয়ে বড়, তাহলে ওর জন্য ছেলে না দেখে তুই ছোটটার জন্য কেন ছেলে দেখতে যাচ্ছিস? ভাইজান, আমিও নিজেরও ইচ্ছে ছিল না এখন আরিয়ার জন্য পাত্র দেখার, কিন্তু এই বন্ধুটা আমার অনেক কাছের একটা বন্ধু, সেজন্য আমি ওর কথা ফেলতে পারিনি। ও বলেছে সবকিছু ঠিকঠাক থাকলে 3 দিন পর যখন আসবে তখন আংটি পরিয়ে দিয়ে যাবে, যদি ছেলে আমাদের পছন্দ হয় আর কি। তুমি এগুলো কি বলতেছো ভাই? বাড়ির বড় মেয়ে থাকতে তুমি ছোট মেয়েকে বিদায় করতে চাও আগে? এটা কি করে সম্ভব বলো? বিষয়টা খারাপ দেখা যায় অনেক, তুমি ভেবে দেখো একবার। ছোট কিন্তু কথাগুলো ভুল বলেনি। আলিয়া থাকতে আরিয়ার জন্য কেন এখন পাত্র দেখতে হবে? আমি সেটাই বুঝতে পারতেছি না। তুই বরং ওদেরকে না করে দিয়ে আসতে, ওদের বাড়িতে আসার দরকার নেই। ভাইজান, ওরা সকলে কালকের পরের দিন বাড়িতে আসবে, এখন যদি ওদেরকে না করি তাহলে এই বিষয়টা কেমন দেখায় না? ওরা বলেছিল বাড়িতে আসবে, সেজন্য আমি বাড়িতে বলেছি আসার জন্য। এখন যদি ওদেরকে না করে দিই তাহলে ওদের কাছে অনেকটা ছোট হয়ে যাব না? আমার যা বলার ছিল আমি সেটা বলেছি, এখন তোর যা ইচ্ছা তুই করতে পারিস, আমি আর কিছু বলবো না এতে। এই বিয়েতে আমার কোনো মত নেই। আর হ্যাঁ, আরেকটা কথা, তোর ভাবি আরিয়াকে আয়ানের জন্য চেয়েছিল আমার কাছে, এইটা আমি তোদের এতদিন বলিনি, যদিও তোরা জানতিস না। এক সময় না এক সময় এটা তোদের কানে আসতো হয়তো, সেই জন্য আমি প্রথম এখনই বলে দিচ্ছি যে আমি ওই বিষয়ের জন্য আমি এখন আরিয়ার এই বিয়েতে না করিনি। আমার ছেলের জন্য বললেও আমি আরও কয়েক বছর পর বলতাম, আলিয়ার বিয়ের পর। কিন্তু এখন যেহেতু তোর এত তাড়াহুড়ো, তাহলে তুই ছেলে দেখতে পারিস। আরিয়ার আব্বু এবং আরিয়ার ছোট চাচা চুপচাপ সবকিছু শোনে। আরিয়ার বাবার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। সেখান থেকে আয়ানের বাবা এসে কথাটা বলে উঠে চলে যায়। বাবা চলে যাওয়ার পর সেখান থেকে আয়ানের ছোট চাচা উঠে দাঁড়ায়। উনি আরিয়ার বাবার দিকে তাকিয়ে বলল, ভাইজান, বড় ভাই যেটা বলতো সেটা ভেবে দেখো। আরিয়া কিন্তু আমাদের মাঝখানে থাকবে। এখন তোমার ইচ্ছা, তুমি কি মেয়েকে বাইরে পাঠাবে নাকি ঘরে রাখতে চাও? এটা বললে আয়ানের ছোট চাচা সে নিজেও এখান থেকে চলে যায়। শুধু বসে থাকে আরিয়ার বাবা। রান্নাঘরে এতক্ষণ বসে তিন যা সব কিছু শুনছিল। সেখানে তাদের তিনজনের মাঝখানে আরিয়াও ছিল, কিন্তু তারা তিনজন বলতে পারেনি আরিয়া কখন এসেছে। সবার কথা শুনে আরিয়া মনে মনে বলল, এটা আবার এখন কোন বিপদে পড়তে যাচ্ছি? এক বিপদ ঘাড়ের মধ্যে থাকতে থাকতে এখন আবার আরেক বিপদ এসে পড়েছে ঘাড়ে। আমি তো খানকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তার জন্য যদি আমাকে মৃত্যু আলিঙ্গন করতে হয় আমি করতে রাজি আছি। তারপরও অন্য কোনো পুরুষকে আমি আমার শরীর ছুঁতে দিব না। একবার শুধু সে বাংলাদেশে আসুক, তারপর সে সব কিছু ঠিক করে নেবে। আমার এতটুকু বিশ্বাস আছে তার উপরে। আরিয়া এগুলো ভাবার মাঝখানে আরিয়ার মা আরিয়াকে দেখে বলে উঠল, কি রে আরিয়া, তুই এইখানে কখন আসলি? আমাদেরকে ডাকিসনি কেন? এখানে কেন এসেছিস? কোনো কিছু লাগবে? আচ্ছা মা, বলো তো বাবা কি শুরু করেছে? আমাকে চালানো কি বাবার এতই কষ্ট হচ্ছে যে এই বয়সে আমাকে এক্ষুনি বিয়ে দিতে উঠে পড়ে লেগে গেছে? তোমরা কি এতই বিরক্ত আমার উপর যে তোমরা আমাকে এখান থেকে বের করতে উঠে পড়ে লেগেছ? আমার জানা মতে আমি তো তোমাদেরকে কোনো বিরক্ত করিনি, তাহলে কেন তোমরা আমার সাথে এমন করতেছো? বড় অপুকে এখনো বিয়ে দাওনি, বড় অপুর বিয়ে নিয়ে এখনো কোনো কিছু ভাবোইনি, কিন্তু তার আগে
আমাকে নিয়ে তোমরা কি শুরু করলে একটু বলবে প্লিজ দয়া করে? এই পাগলি মেয়ে, এসব কি বলতেছিস তুই? তোর উপর আমরা অযথা বিরক্ত হতে যাব কেন? তোর মতো মিষ্টি মেয়ের উপর কে বিরক্ত হবে বল? তোর বাবার বন্ধু বুঝেছিস, তোকে দেখতে চাচ্ছে, সেজন্য ওরা আসবে একটু বাড়িতে। ওরা একটু এখানে বেরিয়ে যাবে, একটু ঘোরাফেরা করে যাবে, আর তো কেউ না হয় দেখে যাবে একটু। এখন তোর বাবার বন্ধু ওরা আসতে চাইছে, ওদেরকে না করলে তো এটা তোর বাবার অপমান করা হবে না? এসব কিছু না, বুঝেছিস? তোকে এখন কেউ বিয়ে দেবে না, আমি বলতেছি, তুই আমার কথা শোন। হ্যাঁ আরিয়া মামুনি, তোমাকে আমরা এখনই এত তাড়াতাড়ি বিয়ে দেব না, তোমাকে তো আরো অনেক পরে বিয়ে দেব। এত তাড়াতাড়ি কি তোমাকে আমাদের বাড়ি থেকে বের করব? ওদের কথা শুনে আরিয়া তার বড় মামুনিকে ছড়িয়ে ধরে, তারপর তার বড় মামুনিকে বলতে থাকে, আমি কিন্তু বড় মামুনি, তোমার কথা শুনে সবকিছু ভুলে যাচ্ছি। যদি কোনো কিছু হয়েছে তাহলে কিন্তু সব কিছু ঠিক করবে। আমি কিছু জানি না, আর বাবার বন্ধুরা আসবে, ঘুরে ফিরে চলে যাবে, আমাকে দেখতে যেন না বলে। এটা বলে আরিয়া সেখান থেকে চলে যায় তার নিজের রুমে। আরিয়া তার রুমে চলে যাওয়ার পর আরিয়ার বাবা সেখান থেকে উঠে তারপরও ভাইয়ের রুমে চলে যায়। ভাইজান, আমি আসলে জানতাম না তুমি আর ভাবি আয়ানের জন্য আরিয়াকে পছন্দ করে রেখেছো। আগে যদি জানতাম তাহলে কখনো এই বিষয়ে বাড়িতে কোনো কথা বলতাম না, কিন্তু এখন তো ভাইজান বলে ফেলেছি আমার বন্ধুকে। তাহলে এখন ওরা এসে বাড়িতে ঘুরে ফিরে যাক, বাড়িতে আসার পর না হয় বলে দেব ওর ছেলের সাথে বিয়ে দিব না, আমার মেয়ের বিয়ে ঠিক। আরিয়ার আর আয়ানের বিয়েতে তোর কোনো প্রবলেম নেই তাহলে? ভাইজান, আরিয়ানের মতো ছেলের জন্য যে কোনো মেয়ের বাবাই মেয়ে দিতে রাজি হয়ে যাবে। আর ওকে তো ছোটবেলা থেকেই নিজের হাতে মানুষ করেছি, তাই না? তাহলে তো আমি জানি ওই ছেলেটা কেমন, তাই না? আয়ানের কাছে মেয়ে দিতে আমার কোনো সমস্যা নেই, আমি চোখ বন্ধ করে আয়ানের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো। এখন তাহলে ভাইজান, আমার বন্ধুরা এসে না হয় এই বাসা থেকে একটু ঘুরে যাক, তাই তো? ওনারা কবে আসবে আর কতজন আসবে ভালো করে জেনে নিস। ওনাদের জন্য খাবার দাবারের ভালো করে ব্যবস্থা করবি, যেন কোনো ত্রুটি না থাকে। আর তোর ভাতিজা আসতেছে কালকে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে সমস্যা হবে না। আর সত্যি কি আয়ান আসতেছে বাসায়? কই, আগে তো আমাকে জানাওনি যে ও আসতেছে। তোকে কি করে জানাতাম, আমি নিজেই জেনেছি কিছুক্ষণ আগে। আজকে দুপুরে ওকে কল দিয়েছিলাম, তারপর কথায় কথায় উঠেছে ও কালকে আসতেছে বাসায়। ওকে এয়ারপোর্টে আনতে যাব কালকে 12টায় ফ্লাইট ল্যান্ড করবে। তুই যেতে পারবি? তুই আর ছোট মিলে ওকে গিয়ে নিয়ে আসিস। তিনজন যদি অফিস থেকে চলে যায় তাহলে অফিসে দেখাশোনা করবে কে? ভাইজান, তুমিও না এত অফিস অফিস করো কেন? কোম্পানির জায়গায় থাকবে, অফিসের জায়গায় থাকবে। একদিনের জন্য কোনো কিছু হবে না, ম্যানেজারকে বলে একদিনের ব্যবস্থা করতে বলবো ওদেরকে। আমরা 3 ভাই মিলে ওকে আনতে যাব, তাহলে কালকে ওকে আনতে যাব। ওকে? তারপর সেখানে এতটুকু কথা পর্যন্ত হয় ওদের দু ভাইয়ের। রাতে সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আয়ানের 3 বাবা আর চাচারা মিলে সবাই অফিসে চলে যায়, আর আরিয়া চলে যায় কলেজে। আর বাড়ির মহিলারা সবাই কাজ করে বাড়ির আয়ানের বাবা বাড়ি থেকে বের হওয়ার আগে বলে দিয়েছে আজকে তার কোনো একটা বন্ধু আসবে, সেজন্য বাড়িটা যেন পরিষ্কার করে রাখে। আর তাই সকল মহিলারা মিলে বাড়ি পরিষ্কার কাজে ব্যস্ত। তারা 3 ভাই অফিসে গিয়ে সবকিছু ঠিকঠাক করে 11টার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়িতে বসে আয়ানের চাচা ওদেরকে জিজ্ঞেস করে উঠল, ভাইজান, আমরা কোথায় যাচ্ছি? কিছু বলতেছো না কেন? অফিস থেকে আজকে 3 জন একসাথে বেরিয়ে আসলাম। যে কোনো বিশেষ কাজ আছে নাকি? কোনো বিশেষ কাজ না থাকলে তো তুমি এমন সিচুয়েশন তৈরি করো না। কখনো তো আমরা অফিস থেকে 3 ভাই একসাথে বেরিয়ে যাইনি, কেউ না কেউ অফিসে থেকেছে। আয়ান আসতেছে, আয়ানকে আনতে যাচ্ছি আমরা। এখন একটু চুপ করে বসে গাড়িতে তোর পক পক শুনে কান জ্বালাপালা হয়ে যাচ্ছে ভাই। ভাইজান, মজা করো না তো, সত্যি করে বলো কোথায় যাচ্ছি? ওদের 2 ভাইয়ের মাঝখানে কেউ কিছু বলতে যাওয়ার আগেই ছোট চাচা আবার বলে উঠল, এটা তো এয়ারপোর্টের রাস্তা। তাহলে কি সত্যি আমরা এয়ারপোর্টে যাচ্ছি? বড় ভাইজান, সত্যি কি আইয়ান আসতেছে নাকি? তোর সাথে এখানে কি কেউ ফাজলামি করতেছে? আর তুই দেখতে পাচ্ছিস না এটা এয়ারপোর্টের রাস্তা? এখন তো তুই শিওর হয়েছিস, তাই না?
এখন মুখটা আপাতত একটু অফ রাখ। তুমি আমাকে আগে বলোনি কেন আয়ান আসবে? তোমরা দুই ভাই মিলে আমার কাছ থেকে এটা লুকিয়ে আছো, তাই না? ওকে, মনে থাকবে, আমিও দেখে নিব তোমাদেরকে, তোমরা যে আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়ে আছো। কোথায় তোর কাছ থেকে লুকিয়েছে? এখন তো তুই ঠিকই জেনে গিয়েছিস, তাই না? আর আমাকে বলেছে ভাইয়া কালকে রাতে, আর ভাইয়া জেনেছে কালকে দুপুরে। তাহলে তোকে কি করে বলতো? ফ্যামিলির কাউকে জানায়নি পর্যন্ত। তারপর তাদের তিন ভাইয়ের অল্প স্বল্প কথার মাঝখানে ড্রাইভার এসে এয়ারপোর্ট গাড়ি দাঁড় করায়। ড্রাইভার এসে গাড়ি দাঁড় করায় ঠিক 12টায়। তারা তিন ভাই গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ সময় দাঁড়ানোর পর এয়ারপোর্টের গেট থেকে একটা ছেলে ব্ল্যাক স্যুট, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, গলায় একটা টাই বাঁধা, সব মিলিয়ে পুরো একটা বিজনেসম্যান লাগছে ছেলেটাকে। ওই ছেলেটাকে দেখে দৌড়ে ছোট চাচা যায় ছেলেটার কাছে। তারপর ছেলেটাকে ঝুড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস আয়ান? তুই বাড়িতে আসবি আমাকে একবারও জানাসনি কেন? আমি তোকে সবসময় ফোন করে জিজ্ঞেস করি বাড়িতে আসবি কবে, বাড়িতে আসবি কবে, আর তুই আমাকে না জানিয়ে ওই দুই ভাই আগে জানিয়েছিস, তোর বাপ এবং বড় চাচাকে। এখন আমাকে ভুলে গিয়েছিস। আমি কে? আমি তো কেউ না। ছোট চাচা, তুমি না এখনো সেই ছোট মানুষের মতো বিহেভিয়ার করো, বুঝেছো? আমি কাউকে জানাতে চাইনি, সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু কালকে কথায় কথায় বাবার সাথে বলে ফেলেছি। আর আজকে তো বাবা তোমাদেরকে সাথে নিয়ে এসেছে, তাই না? এখন বলো কেমন আছো? তোমার শরীরটা কেমন আছে এখন? শরীর আছে আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? ওইখানকার সবকিছু ঠিকঠাক রয়েছে তো? হ্যাঁ চাচা, ওইখানে সবকিছু ঠিকঠাক রয়েছে। তারপর তারা দুই ছোট চাচা ভাতিজা কথা বলতে বলতে চলে আসে ওই দুই ভাইয়ের কাছে। ওদের সামনে এসে আরিয়ান ওদেরকে জিজ্ঞেস করলো, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। বাড়িতে সবাই কেমন আছেন? বাড়িতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তাড়াতাড়ি চল, বাসায় সবাই তোকে দেখে অনেক খুশি হবে। অনেক দিন ধরে তোর চাচি বলতেছে তোকে অনেক দিন ধরে দেখি না, তোকে দেখতে খুব ইচ্ছে করতেছে তোর চাচির। আজকে তোকে দেখে অনেক খুশি হবে মনে হয়। আসতে কোনো সমস্যা হয়নি তো আরিয়ান? না বাবা, আসতে কোনো সমস্যা হয়নি, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, চলো বাসায় যাওয়া যাক। এখানে লাগেজ চারটা কেন? চারটা কার কার লাগিস? এখানে দুইটা আমার, আর দুইটার মধ্যে একটা তোমরা বড়দের জামা কাপড় রয়েছে, আর একটার মধ্যে সব কাজিনদের জন্য কিছু কিছু গিফট এনেছি, সেগুলো রয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তুই গাড়িতে উঠে পড়। আমি ড্রাইভারকে বলে সবকিছু গাড়িতে উঠিয়ে রাখতেছি। আমাদের সাথে যেতে পারবি নাকি অন্য একটা গাড়ি ফোন করে আনবো? যেতে পারবো না কেন? অবশ্যই যেতে পারবো, তোমাদের সাথে যেতে কষ্ট হবে না, এটা কোনো কথা বললে? আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িতে উঠে বস এখন। আমি ড্রাইভারকে দিয়ে সবকিছু রেখে আসতেছি। বাবা, ওই তিনটা ড্রাইভারকে বলো রাখতে, এটা আমি রাখতেছি। এইটাতে ড্রাইভারকে ধরতে হবে না, এটা আমি রেখে দিচ্ছি। কেন? এটার মধ্যে কি আছে এমন যে ড্রাইভার ধরতে পারবে না? এটার মধ্যে কি বিদেশ থেকে বউ এনেছিস নাকি? বউ এনে থাকলে আমাদের কেউ দেখা খোলা একা একা কেন দেখবে? আমারও তো দেখার ইচ্ছে করে, একমাত্র ছেলের বউ বলে কথা। আমি বুঝি না চাচা, তোমার সাথে চাচি কি করে থাকে বুঝেছো? তুমি এত বকবক করতে পারো, তবে তো আজাইরা ফক ফক। তোমার কি কানে ধরে না কিংবা মুখ ব্যথা করে না এত কথা বলতে? এখন চুপচাপ কথা না বলে গাড়িতে উঠে বসো, আমি ব্যাগটা রেখে আসতেছি, যাও। সাবধানে রেখে আসিস, দেখিস আবার ব্যথা যেন না পাস। ব্যথা পাবো না বাবা, তোমরা গাড়িতে উঠে বসো, আমি উঠতেছি, ব্যাগটা রেখে আসতেছি। আরিয়ানের বাবা এবং চাচারা আর কোনো কথা না বলে সবাইকে গাড়িতে উঠে বসে পড়ে। তারপর আরিয়ান সেই লাল লাগেজটা সবার উপরে সাবধানে রেখে তারপর গিয়ে গাড়িতে বসে পড়ে, পেছনের মাঝখানে বসে। আরিয়ান বাবা এবং বড় চাচার মাঝখানে গিয়ে বসে পড়ে। তারপর তারা চারজন একসাথে অল্প অল্প কথা বলতে বলতে চলে আসে বাসায়। বাসায় এসেও সে কাউকে সে ব্যাগটা ধরতে দেয়নি, সেসব যা নিজের রুমে ওই ব্যাগটা নিয়ে চলে যায়। আরিয়ান বাসায় আসার সাথে সাথে তার মা এবং চাচিরা কান্না করে দেয়, আরিয়ানকে জড়িয়ে ধরে। বাবা, এতদিন পর আমাদেরকে মনে পড়েছে তাহলে, তাই না? আমি তো ভেবেছিলাম তুই আমাদেরকে ভুলে গিয়েছিস, আর আসবি না আমাদের কাছে। মা, তোমরাও না, এখন কি এসব বলার সময়? আমি এসেছি তো, তাই না? তো এখন কান্না করতেছো কেন? বড় মা, তুমিও কান্না করতেছো? কোথায় তোমরা এখন হাসবে? আমি এসেছি তাই বলে এখন তোমরা কান্না করতেছো? তোমরা এমন করলে কিন্তু আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো এখনই। আবার হয়েছে হয়েছে,
তোকে আর কোথাও যেতে হবে না। আপু এখন চুপ করো একটু। আরিয়ান এত দূর থেকে জার্নি করে এসেছে, ওকে একটু রেস্ট করতে দাও ফ্রেশ হয়ে। ছোট, ওর জন্য যে শরবতটা এনেছিস সেটা এনে দে ওকে, খেয়ে তারপর রুমে চলে যাক। ছোট চাচি আর কোনো কথা না বলে সেখান থেকে এগিয়ে রান্নাঘরে ফ্রিজ খুলে শরবতটা নিয়ে এসে আরিয়ানের হাতে দেয়। আরিয়ান শরবতটা হাতে নিয়ে খেয়ে তারপর বলে উঠল, ছোট চাচি, তোমার হাতে শরবতের স্বাদ এখনো সে আগের মতো রয়েছে। ওইখানে গিয়ে তোমার এই শরবতটা বানানো অনেক মিস করি, বুঝছো? সবকিছু খেতে পারলেও তোমাদের 3 মায়ের হাতের রান্না খেতে পারি না। তোমাদের 3 মায়ের বানানো কোনো কিছুই খেতে পারি না ওইখানে, অথচ সেখানে কোনো কিছুর অভাব নেই। এই জন্যই তো বলে মায়ের সমান কেউ নয়, বুঝতে পেরেছিস? এখন যা, এখানে আর দেরি না করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর। আমি তোর সব কাজিনদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি তুই এসেছিস, দেখবি সবগুলো চলে আসবে তুই ঘুম থেকে ওঠার আগে। আচ্ছা ঠিক আছে চাচি, আমি তাহলে আমার রুমে যাচ্ছি। তুমি ওদের সবাইকে ফোন করে জানিয়ে দাও যেন আজকে রাতের মধ্যে সকলে এখানে চলে আসে। এটা বলে আরিয়ান সেখান থেকে চলে যায়। তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা আরিয়া এসে বাড়িতে দেখে অনেক মেহমান, বিশেষ করে তার কাজিনগুলো, ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন আয়ানের বড় আপু, ওরা সবাই এখানে হাজির। সবাইকে দেখে আরিয়া গিয়ে তার বড় আম্মুকে জিজ্ঞেস করলো আয়ানের আম্মুকে আরিয়া বড় আম্মু বলে ডাকে। বড় আম্মু, হঠাৎ করে বাড়িতে এত মেহমান, সকালে তো বলনি সবাই আসবে বাড়িতে? আমি কলেজে যাওয়ার আগে তো আমাকে বলনি, তাহলে আজকে আমি কলেজে যেতাম না। ওরা এতক্ষণ আড্ডা দিয়েছে, আমি দিতে পারিনি। আরে পাগল মেয়ে, ওরা এসেছে কারণ আয়ান এসেছে বাড়িতে। তারপর তোর ছোট আম্মু সবাইকে ফোন করে বলেছে এখানে আসার জন্য, তারপর তারা এসেছে, কিছুক্ষণ হবে এসেছে। তোমার ছেলে আসবে বাড়িতে, সেটা তো আগে কখনো বলনি আমাকে, বা কেউ আমাকে কোনো কিছু জানায়ওনি। তোমার ছেলে বাড়িতে আসবে, তোমরা সবাই মিথ্যুক এক একটা। বাড়িতে কি হয় না হয় কেউ আমাকে কোনো কিছুই জানাও না। আরে আরিয়া, রাগ করতেছিস কেন? আমরা কেউ জানতাম না বাড়িতে আয়ান আসবে। ও নাকি সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তারপর কালকে নাকি কিভাবে তোর বড় চাচ্চু জেনে গিয়েছিল। তারপর আয়ানকে তারা 3 ভাই মিলে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে বাসায়। ওরা সবাই বাসায় আসার পর দেখতে পেরেছি আয়ান এসেছে। এখন যা, ওদের সাথে গিয়ে আড্ডা দে। ও আচ্ছা, সরি মামুনি, আসলে না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, তার জন্য সরি, দুঃখিত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আরে পাগল মেয়ে, কি করতেছিস? তোকে আমি কোনো কিছু বলেছি? এভাবে এমন করতেছিস কেন? এখন কিন্তু একটা থাপ্পড় মারবো। যা, এখন গিয়ে ফ্রেশ হয়ে আগে কোনো কিছু খেয়ে নে, তারপর আড্ডা দিতে বসবি। যদি ফ্রেশ না হয়ে কোনো কিছু না খেয়ে আড্ডা দিতে বসেছিস তাহলে কিন্তু তোকে ইচ্ছা মতো পেটাবো। আচ্ছা ঠিক আছে বড় মামুনি, তুমি চিন্তা করো না, আমি খেয়ে তারপরই ওদের সাথে আড্ডা দিতে বসবো। আরিয়া তার রুমে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খাবার খেয়ে তারপর আবার ছাদে চলে যায়। সে যখন কলেজ থেকে এসেছিল তখন সবাইকে ছাদে যেতে দেখেছে, কিন্তু আরিয়ানকে কেউ দেখেনি সে সময়। আরিয়া খাবার খাওয়া শেষে তার বড় মাকে বলে উঠল, মামুনি, আমি তাহলে ছাদে যাচ্ছি ওদের সাথে আড্ডা দিতে, কেমন? তুমি না হয় ওদের সাথে এখানে থাকো, আর মা আসলে মাকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি, সাবধানে সিঁড়ি বেয়ে উঠবি। তুই তো আবার সিঁড়ি দিয়ে উঠতে গেলে বাদরের মতো লাফিয়ে লাফিয়ে উঠিস। এখন যদি এইভাবে আয়ানের সামনে লাফিয়ে লাফিয়ে উঠতে চাস আর সেটা যদি আয়ান দেখতে পায় তাহলে কিন্তু তোর কপালে শনি আছে নিশ্চিত, আমি জানি। কিছুই হবে না, তোমার ছেলে আমাকে পাবে কোথায়? আচ্ছা আমি এখনই যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, তারপর ওর আড্ডা শেষ হয়ে যাবে। তারপর সেখানে আরিয়া আর কোনো কিছু না বলে সোজা ছাদে উঠে যায় দৌড়ে। তারপর ছাদে গিয়ে দেখতে পায় সকলে একসাথে গোল হয়ে বসে আছে, কেউ একজন কথা বলছে আর সকলের মনোযোগ দিয়ে শুনছে। তারপর তারা যার কথা শুনছিল সেই দিকে ফলো করে তাকিয়ে দেখতে পায় আরিয়া একটা ছেলেকে দেখা যাচ্ছে, বয়স সর্বোচ্চ 23 কি 24 বছর হবে। মুখের মধ্যে হালকা খোঁচা খোঁচা চাঁপদারি, গায়ের রংটা ধকধকে ফর্সা, মাথা ভর্তি চুলগুলো পেছনের দিকে ফেলে রেখেছে। প্রথম দেখায় যে কোনো মেয়ে ক্রাশ খেতে বাধ্য। আরিয়া সেখানে কোনো কিছু না বলে সোজা গিয়ে বসে পড়ে আরিয়ানের বোনের পাশে। কিরে আরিয়া, তুই কখন এসেছিস কলেজ থেকে? বাড়িতে এসে তোকে খুঁজলাম, মা বলল তুই নাকি কলেজে গিয়েছিস, সেজন্য আর কিছু জানতে চাইনি।
কিছুক্ষণ আগে মাত্র আসলাম আপু, তোমরা ছাদে ওঠার সময়। তারপর কলেজে ড্রেস খুলে ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম। ভালো করেছিস, একদম খাওয়া দাওয়া না করে কখনো কোথাও যাবি না। সবসময় নিজের শরীরের দিকে খেয়াল রেখে তারপরে যা ইচ্ছে তা করবি। আচ্ছা এখন বলতো এই ছেলেটা কে, এটা সামনে যে বসে আছে? আমি ঠিক চিনতে পারছি না আসলে, আগে মনে হয় দেখিনি কোনো সময়। আমাদের কাজিনদের মধ্যে কেউ, তাই না? আরিয়ার কথা শুনে আরিয়ানের বোন সকলকে বলে উঠল, সবাই শুনো একটু চুপ করে, এদিকে সবাই এদিকে। এই যে এটা হচ্ছে কি আমাদের আরিয়ামণি, সে আমাদের সামনে বসা আমাদের সবার প্রিয় আরিয়ান ভাইকে চিনতে পারতেছে না। ও আমার ভাইকে চিনতে পারতেছে না। এখন সবাই বলো কে কি করা যায় ওর সাথে এখন। আরিয়ানের বোনের কথা শুনে আরিয়ান আরিয়ার দিকে ভালো করে দেখে। চুপ করে আরিয়ার দিকে তাকিয়ে দেখতে থাকেন। আরিয়া সবার এমন চাহনি দেখে অনেকটা বিব্রত বোধ হয় এবং কিছুটা লজ্জা পায় সাথে, এবং সে মনে মনে খুবই বিরক্ত হয় নিজের উপর, আর মনে মনে ভাবতে থাকে, এমন কেউ নেই পৃথিবীতে যে কিনা নিজের চাচাতো ভাইকে চিনতে পারবে না, আর আমি এক গাধা নিজের চাচাতো ভাইকে চিনতে পারি না। আরিয়া এগুলো ভাবছিল, তখনই একটা ফুপাতো বোন বলে উঠল, আরিয়া, সত্যি তুই আরমান ভাইয়াকে চিনতে পারতেছিস না? আর তুই কি করেই বা চিনবি? তুই যখন 9 বছর ছিলি তখন মনে হয় আরমান ভাই চায়নাতে চলে যায়, তারপর আজকে সেই 10 বছর পরে বাংলাদেশে আসে। আমাদের নিজেদেরই চিনতে অনেকটা কষ্ট হয়েছে, সেখানে তুই তো না চেনার কথা, তাই না? আরিয়া কোনো কিছু বলে না, শুধু সে চুপচাপ শুনতে থাকে সকলের কথা। সকলে একটু আধটু কমেন্ট করে এটা নিয়ে, কিন্তু সবার মাঝখানে থেকে আরিয়ান কোনো কিছু বলেই না। আরিয়ান কোনো কিছু বলেনি দেখে আরিয়া একটু চোখ নামিয়ে আস্তে আস্তে আরিয়ানের দিকে তাকায়। তখনই আরিয়ানের চোখে চোখ পড়ে সরাসরি। আরিয়া মনে মনে ভাবতে লাগলো, উনি কি আমাকে দেখতে ছিল? উনি কেন আমাকে দেখতে যাবে? এত এত মানুষ থাকতে নিশ্চয়ই অন্যদিকে তাকিয়েছিল। আমারই মনের ভুল, সেই জন্যই আমি ভেবেছি আমার দিকে তাকিয়েছিলেন। উনি তো আমাকে তেমন ভালো করে চেনেনই না, ওনার সাথে আমার এই পর্যন্ত কোনোদিন কথাও হয়নি, তাহলে উনি কেন আমাকে শুধু শুধু দেখবে? এগুলো ভাবতে ভাবতে আরিয়া আবারও আরিয়ানের দিকে তাকায়। তা আবারও সে একই রকম অবস্থা। আরিয়ান এক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে আছে। তখনই সবার মধ্যে এসে উপস্থিত হয় আলিয়া। আলিয়া এসে সরাসরি আরিয়ানের পাশে বসে তারপর আরিয়ানকে জিজ্ঞেস করতে লাগলো, কি ভাইজান, তাহলে 10 বছর পর আমাদেরকে মনে পড়লো, তাই না? আপনি কেন এসেছেন? এখন না আসলে ওইখানে একটা বিয়ে শাদী করে তারপর সংসার করা শুরু করতেন ওইখানে। বাংলাদেশের আসার কোনো দরকার ছিল না তো। স্টুপিড, 10 বছর নয় 8.5 বছর থেকেছে ওখানে, বুঝেছিস? তুই এখন কোথা থেকে আসলি? তুই না হোস্টেলে চলে গিয়েছিলিস? তাহলে এখানে কি করতেছিস? সেই একই হলো, 8.5 বছর আর 10 বছর একসাথেই বুঝিয়েছি। এত গুনে গুনে বলতে পারবো না তোর সাথে, বুঝেছিস? আমার যেটা মনে আছে সেটাই বলে ফেলেছি, আর কোনো কথা না। চেঞ্জ হসনি, আগের মতোই রয়েছিস। তুই না হোস্টেলে চলে গিয়েছিলি, তাহলে এখানে কি করতেছিস? ভাই বাবার উপর বড় জেঠুর উপর রাগ করে হোস্টেলে চলে গিয়েছিল। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি ওইখানকার পরিবেশ এতটা নোংরা, ওইখানকার একটু পানি খেলেও তুমি চলে আসো। কত কষ্ট করেছে, এই কয়েকটা দিন ছিলাম ওইখানে। আমি এখন বাড়িতে চলে এসেছি, সেই উসিলে একেবারে চলে আসবো বাড়িতে, আর যাবো না হোস্টেলের সিটে। কিন্তু আমি তোকে বাড়িতে আসতে দিব না। বড় চাচাকে, বাবাকে এবং ছোট চাচাকে সবাইকে না করব তোকে যেন হোস্টেলে থেকে বাসায় না আনে। তুই বেশি উড়ে গিয়েছিস, তাই না? তোর কত বড় সাহস, তোর হোস্টেলে যাওয়ার নাম নিস। এক এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেওয়ার দরকার ছিল ওই সময়। আমি বুঝতে পারি না বাবারা চাচারা ওই সময় কি কাজ করেছে তোদেরকে থাপ্পড় না দিয়ে। আরিয়ান ভাই, এখন বাদ দাও না এগুলো। শুধু শুধু আলিয়া আপুকে কেন বকতিস? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন আর বকলে শুধু শুধু সবকিছু ফিরে আসবে। এখন তুমি যা বলতেছিলে বাকিটুকু শেষ করো, আমরা শুনি। কি রে, কি বলছিস আরিয়ান? কি শুনবি তোরা? ওইখানকার পরিবেশ সম্পর্কে কি কি করতো, কি কি হতো, ওইদিকে সবকিছু শোনাচ্ছে ভাইয়া আমাদেরকে বলে। এখন এতদিন ওইখানে কি করেছিল, রান্না বান্না কি করে দিয়েছিল, আর চায়নাদের ওইসব ফাস্ট ফুড খেয়েছিল নাকি, এসবই বলতেছে ভাইয়া। আহা, তাহলে আমি আগে যেটুকু চলে গিয়েছি সেগুলো মিস করেছিলাম, তাই না? আচ্ছা বাবা না, এখন এখান থেকে শুরু কর, বাকিরা আমরা বাকি দিব। আলিয়া কথা বলার মাঝখানে ছোট চাচা এসে আরিয়ানকে ডাকে।
আরিয়ান, এখানে কি করতেছিস? ভাইয়া তোকে খুঁজতেছে, কি জানি বলবে। একটু তাড়াতাড়ি আয় আমার সাথে, ভাইয়া নিচে অপেক্ষা করতেছে। বাবা ডাকতেছে? হ্যাঁ, তোর বাবা ডাকতেছে, কি জানি বলবে তোকে। বলেছে আমার সাথে একটু তাড়াতাড়ি আসার জন্য। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। বাবা নিশ্চয়ই কোনো আর্জেন্ট কোনো কিছু বলবেন, নয়তো এমনভাবে ডাকতো না। এটা বলে আরিয়ান সেখানে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর তার ছোট চাচার পেছনে আস্তে আস্তে যেতে থাকে হেঁটে। আরিয়ানকে যেতে দেখে আলিয়া ঠোঁট উল্টে অভিনয় করে কাঁদার মতো। আপু, তোমার জন্য এখন এসব হয়েছে। তুমি এতক্ষণ ছিলে না, সেজন্য সব কিছু ঠিকঠাক ছিল। তুমি আসার পর এখন আরিয়ান ভাইয়া চলে যাচ্ছে। এতক্ষণ কি সুন্দর করে কথা শুনতেছিলাম আরিয়ান ভাইয়া। এই তোরা চুপ কর, বেশি কথা বলিস কেন? তো তোদেরকে পিটিয়ে চামড়া তুলে ফেলবো একদম। আপু, তুমি কেমন আছো? তোমাকে দেখতে পাইনি। ভালো আছি, তুই কেমন আছিস? তোদের দুই বোনকে কত করে বলি ওইখানে গিয়ে ঘুরে আস, আমার বাড়িতে এসে ঘুরে যা, কিন্তু তোদের কোনো খবর নেই। আমার বাড়িতে যেতে কি কষ্ট হয় তোদের? আপু, মাঝখান দিয়ে তো হোস্টেলে চলে গিয়েছিলাম, এখন যাব কিছুদিন যাক, তারপর যাব, সবাই মিলে যাব। তোমার বাসায় খালি করে আসবো। হ্যাঁ, এখন কত কথা বলবি, কত অজুহাত দেখাবি? এত কথা বলতে হবে না আমাকে। এখন চল সবাই নিচে যাই, গিয়ে হালকা নাস্তা করে নেই। বিকাল হয়ে এসেছে, বিকালে হালকা নাস্তা করা দরকার। সকালে সবাই জার্নি করে এসেছে, নাস্তা করার পর সবাই একটু রেস্ট করবি যার যার রুমে গিয়ে। তারপর আরিয়ানের বোনের কথা শুনে সকলে এসে এখান থেকে উঠে পড়ে। এক এক করে সকলের ছাদ থেকে চলে যায় নিচে। নিচে গিয়ে সকলে অল্প একটু নাস্তা করে সবাই চলে যায় যার যার রুমে। আর ওইদিকে আরিয়ান গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বাবা আমাকে নাকি ডেকেছিলে? কোনো আর্জেন্ট কোনো দরকার নাকি এভাবে ডাকলে যে? তোমাকে একটা কাজে দেখেছি, বুঝেছো? কালকে তোমাকে একটু অফিসে যেতে হবে আমাদের। আমি তোমার চাচারা কালকে অফিসে যেতে পারবো না, সেজন্য তোমাকে একটু অফিসে গিয়ে বসতে হবে। কালকে বাড়িতে মেহমানরা আসবে, তোমার বড় চাচার বন্ধুরা আসবে, সেই জন্য আমরা যেতে পারবো না, আমাদেরকে বাসায় থাকতে হবে, তাই তোমাকে যেতে হবে। এটা তেমন কি ব্যাপার বাবা, যাবো, সমস্যা নেই। এটা তো আমাকে বললেই হতো, এভাবে না বলে। আচ্ছা তো ঠিক আছে, এখন আমি রুমে যাচ্ছি, একটু ঘুমাবো। তারপর আরিয়ানের বোনের কথা শুনে সকলে এসে এখান থেকে উঠে পড়ে এক এক করে। সকলের ছাদ থেকে চলে যায় নিচে। নিচে গিয়ে সকলে অল্প একটু নাস্তা করে সবাই চলে যায় যার যার রুমে। আর ওইদিকে আরিয়ান গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বাবা আমাকে নাকি ডেকেছিলে? কোনো আর্জেন্ট কোনো দরকার নাকি এভাবে ডাকলে যে? তোমাকে একটা কাজ দেখেছি, বুঝেছো? কালকে তোমাকে একটু অফিসে যেতে হবে আমাদের। আমি তোমার চাচারা কালকে অফিসে যেতে পারবো না, সেজন্য তোমাকে একটু অফিসে গিয়ে বসতে হবে। কালকে বাড়িতে মেহমানরা আসবে, তোমার বড় চাচার বন্ধুরা আসবে, সেই জন্য আমরা যেতে পারবো না, আমাদেরকে বাসায় থাকতে হবে, তাই তোমাকে যেতে হবে। এটা তেমন কি ব্যাপার, যাবো, সমস্যা নেই। এটা তো আমাকে বললেই হয়তো, এভাবে না বলে। আচ্ছা তো ঠিক আছে, এখন আমি রুমে যাচ্ছি, একটু ঘুমাবো। ওকে, যাও, গিয়ে একটু রেস্ট করো। আর কালকে যেন অফিসে ঠিক টাইমে পৌঁছে যেতে পারো, সেই সময় নিয়ে রাতে ঘুমাবে। ভাতিজা, তোর বাবা আমাদেরকে 1 মিনিটও সময় অফিস যেতে লেট হয় কিংবা বাড়ি থেকে বের হতে দেরি হয়, তাহলে ছাড়তে ছাড়তে অবস্থা খারাপ করে ফেলে। তুই তোর দোষে নিজের কাজের জন্য বকা খাস। কই, আমাকে তো এত বকা দেয় না, তুই কেন শুধু শুধু এত বকা খেতে যাস? আরিয়ান আসে এখানে দাঁড়িয়ে কোনো কিছু না বলে সোজা তার রুমে চলে যায়। আরিয়ান তার রুমে চলে যাওয়ার পর সেখানে যাওয়ার পর একটা ফোন আসে আরিয়ানের মোবাইলে। হ্যাঁ বল রায়হান, লাশগুলো সব কিছু পার্সেল করে ওর কাছে পাঠিয়েছিস তো? জি ভাই, সবগুলো লাশ পার্সেল করে ওর কাছে পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে মনে হয় পেয়ে গিয়েছে, শুনলাম কিছুক্ষণ আগেই পেয়েছে, হয়তো এখনই আপনাকে ফোন করবে। ভাই আপনাকে যে কারণে ফোন দিয়েছি, আসলে কারণটা আমার এইভাবে বলা উচিত না, তারপরেও আপনাকে আমি বলতেছি। এখন তো কবির অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে, আপনি একটু সাবধানে থাকবেন ভাই। এখন তো আর আশেপাশে আমরা থাকতে পারবো না, আপনি বাড়িতে চলে গিয়েছেন, আপনিও সাবধানে থাকবেন, আপনার ফ্যামিলিকেও সাবধানে রাখবেন একটু, কারণ সে কি করে বসে বলা যায় না। আমি বুঝতে পেরেছি তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি জানি তুই এসব নিয়ে অনেক চিন্তা করিস, কিন্তু এইখানে চিন্তা করার মতো কিছু হয়নি। কবির আমার শরীরের একটা লোম পর্যন্ত ছিঁড়তে পারবে না, মাত্র তো শুরু করেছে। আমি এখান থেকে যাওয়ার আগে কবিরকে একেবারে শেষ করে যাব। এই বাংলাদেশের মাটিতে ওর কোনো অস্তিত্ব থাকবে না, আমি আরিয়ান বলে যাচ্ছি। ঠিক আছে ভাই, সেই ব্যবস্থা করে দিব।
আর শোন, তোরা সাবধানে থাকিস, একা একা কোথাও যাবে না। কবে শুধু আমাকে ক্ষতি করবে না, তোদেরকেও খুঁজে তোদেরকেও মারার চেষ্টা করবে, কারণ তোরাও আমার সাথে আছিস, এরা সে জানে। তাই কোথাও একা বের হবি না, সাথে কয়েকজন নিয়ে তারপর কোথাও গেলে যাবি, আর কারণ ছাড়া কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে ভাই, কোথাও যাব না আমরা, গেলে আপনাকে বলেই বের হব। এটা বলে রায়হান আরেকটা কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আরিয়ান ফোন কেটে দেয়। আরিয়ান ফোন কেটে দিয়েছিল কারণ আরিয়ানের ফোনে একটা ফোন আসে, সে ফোনটার কারণই কবিরের ছিল। আরিয়ান কোনো কথা না বলে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওই পাশ থেকে কবির চেঁচিয়ে বলতে শুরু করলো, শুয়োরের বাচ্চা, তোকে আমি শেষ করে ফেলবো। তুই এক এক করে আমার সবগুলো লোককে মেরে ফেলেছিস। প্রথমে তুই আমার 300 লোককে মেরেছিস, আজকে আবার তুই আমার 30 জন লোককে হত্যা করেছিস। তোকে আমি ছাড়বো না। তুই শুধু কয়েকটা দিন অপেক্ষা কর, তার মধ্যে তোর জিন্দেগি তামা করে ফেলবো আমি। কোথায় কোন কথাটা বলতে হবে সেটা আগে ঠিক করে ভেবেচিন্তে তারপর কথা বলবি। ফার্স্ট যে কথাটা বলেছিস সে কথাটা আর দ্বিতীয়বার তুই মুখ দিয়ে উচ্চারণ করবি না মরার আগ পর্যন্ত। ফার্স্ট যে কথাটা তুই বলেছিস সে কথাটার জন্য তোকে মরার সময় তোর জিহ্বা আগে আমি টেনে ছিড়বো, তারপর তোকে মারবো। তোকে বলেছিলাম না আমি দেশে আসতেছি, তো লুক আগে কিছু মেরে তারপর আমি বাড়িতে ঢুকবো। আমি আমার কথা রেখেছি, তোর 30 জন লোককে পরবারে পাঠিয়েছে, যারা কিনা খুব বড় বড় পজিশনে ছিল, তাদেরকে মেরেছি। আর শুধু অল্প কিছু জন আর তুই বাকি আছিস, তোকেও খুব শীঘ্রই পরবারে পাঠিয়ে দেবো, চিন্তা করিস না। তুই তো জানিস আমি খুবই দয়ালু, তাই এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তোকে আমি শেষ করে ফেলবো আয়ান, তুই আমাকে এখনো চিনে উঠতে পারিসনি। তোর ফ্যামিলিকে আমি ধ্বংস করে ফেলবো। তুই জানিস আমি যা বলি সেটাই করি। আমার ফ্যামিলির দিকে হাত বাড়ালে আমি তোর সেই হাত সেকেন্ডের মধ্যে নাই করে দিব। কোথায় যাবি সেটা তুই কল্পনা করতে পারবি না। আমার ফ্যামিলির দিকে হাত বাড়ালে তোর 14 গোষ্ঠীর মধ্যে কে আছে সব টেনে বের করে একসাথে মারবো, সবগুলোকে কুকুরের মতো মারবো। আমি এটা শুধু তোকে ভয় দেখানোর জন্য বলিনি। তুই জানিস আমি আয়ান যেটা বলিস সেটা করে ছাড়ি। এখন বাকিটা তোর ইচ্ছে। তোর যদি প্রুফ লাগে তাহলে তুই আমার ফ্যামিলির দিকে হাত তুলে দেখিস। তুই আমার লোকগুলোকে কেন মেরেছিস? আমার লোকগুলো কি দোষ করেছিল? তুই বললে আমি সবকিছু নিয়ে ঠিকঠাক মতো সরে আসতাম তোর সামনে থেকে, তাহলে তুই কেন এমন করলি? আমি একবারের বেশি কাউকে ওয়ার্নিং দেই না। তোকে আমি কয়েকবার ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু সেগুলো তোকে কাজে দেয়নি, কারণ তোর তো ঘন্ডারের ছামড়া। সেই জন্য আমি আমার রাস্তা বেছে নিয়েছি। আগে যা হয়েছে হয়েছে, আজ থেকে তুই তোর মতো আমি আমার মতো। তুই বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গায় বিজনেস কর, আমি তোর কাজে বাধা হয়ে দাঁড়াবো না। তুইও আমার সাথে লাগতে আসিস না। তুই তোর মতো বিজনেস কর, আমি আমার মতো বিজনেস করি। এটা এখন সম্ভব না, কারণ এটা অনেক আগেই আমি তোকে বলেছিলাম। তুই শুনিসটি? তোর টাকা দরকার ছিল আমার কাছ থেকে। শোন, মানুষ সেই জায়গা থেকে চাঁদা তুলে যেখানে ওর কথা শুনে ওকে ভয় পায়, কিন্তু বিড়াল যদি বাঘের কাছে গিয়ে চাঁদা চায় কিংবা মাংসের ভাগ চায়, তাহলে অবশ্যই বাঘ বিড়ালকে ভাগ দিবে না? তুই সেই বিড়ালের মতো আমার কাছে এটা চেয়ে অনেক বড় ভুল করেছিস। তুই আর কিছুদিন মধ্যে বেঁচে থাকবি, বড় জোর সপ্তাহখানে, তার মধ্যে তোকে আমি শেষ করব। আর হ্যাঁ, তুই বাংলাদেশ থেকে বের হতে পারবি না। আমার লোক সব জায়গায় সেট করা আছে, তুই পারবি না বের হতে। এখন তো যেটা ইচ্ছে সেটা করে নিতে পারিস, কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কবিরের সাথে কথাগুলো বলে সোজা ফোন কেটে বিছানার পাশে রেখে ঘুমিয়ে পড়ে আয়ান। রাতে অনেকবার এসে সবাই ডেকে গিয়েছিলেন রাতের খাবার খাওয়ার জন্য, কিন্তু আয়ান যায়নি খাবার খেতে। সে নাকি রাতের খাবার খাবে না। তারপর সকলে যার যার মতন খাবার খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8টার সময় আয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবারে নিচে যায়। বাবা, আমি রেডি হয়ে গেছি, একেবারে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাব। কোনো কিছু নিয়ে যেতে হবে? কোনো ফাইল রয়েছে নাকি বাসা থেকে নিতে হবে অফিসে? না, বাড়ি থেকে নেওয়ার মতো কোনো ফাইল নেই, তুই এমনিতেই যেতে পারবি। আর দুপুরের দিকে বাড়িতে এসে পড়িস, একেবারে খাওয়া দাওয়া করবি বাড়িতে এসে। আর আরিয়া মামুনি, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে না করেছি আজকে কলেজে না যেতে। কেন চাচা, আরিয়া কলেজে যাবে না কেন? ছোট ভাইয়ার বন্ধুরা আসবে, সেজন্য বাড়ির সবাই বাড়িতে থাকবে। হয়তো সেই কারণে ভাইয়া চাচ্ছে না আরিয়া কলেজে যাক। আরিয়ার ইচ্ছে ছিল না বাড়িতে থাকার, সে চাচ্ছিল কলেজে চলে যেতে, কিন্তু এখন বাবার কথা শুনে সে আর কলেজে মনে হয় যেতে পারবে না। এটা ভেবে ভয় পাচ্ছে সে, তার মানে ওকে সে ছেলের সামনে যেতেই হবে। এগুলো ভাবার মাঝখানে আরিয়ান বলে উঠল, আরিয়া, তোর খাওয়া শেষ হয়েছে? ততক্ষণে মাত্র আরিয়ার অর্ধেক খাওয়া হয়েছিল। আরিয়ান আরিয়াকে সেখান থেকে তুলে বেসিনে নিয়ে গিয়ে বলে, হাত ধুয়ে নে, আর খেতে হবে না। আরিয়া কোনো কিছু না বলে সোজা হাত ধুয়ে হাত টিস্যু দিয়ে মুছে নেয়।
তারপর আরিয়ার হাত ধরে নিয়ে বাহিরে চলে যাওয়ার সময় বলতে থাকে, আমি অফিসে যাওয়ার প্রতি আরিয়াকে কলেজে নামিয়ে দিয়ে যাব, আবার অফিস থেকে আসার সময় আরিয়াকে বাসায় নিয়ে আসবো। এর ভিতরে আরিয়ার কলেজে কেউ যাবে না। ওকে আনার জন্য এতটুকু বলে রাখলাম। তোমাদের বাড়িতে মেহমান আসবে নাকি আসবে না সেটা তোমাদের ব্যাপার। তারপর আরিয়ান বাইরে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে দেয়। আরিয়া সেখানে উঠে বসে। আরিয়ান কোনো কথা না বলে সোজা গিয়ে দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। তারপর আর কোনো কথা না বলে সোজা ড্রাইভ করতে থাকে। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলেনি। মাঝখানে রাস্তায় এসে আরিয়ান গাড়িটা ব্রেক করে একটা রেস্টুরেন্টে ঢোকে। 5 মিনিট পর হাতে একটা প্যাকেট নিয়ে বের হয়ে আসে। প্যাকেটটা খুলে খেয়ে নে, বেরিয়ে নিয়ে আসে ভিতরে, ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নে, গাড়ি এখানে দাঁড় করিয়েছি। আমি খাবো না, এখন বাড়ি থেকে খেয়ে এসেছি। এখন আর খিদে নেই আমার। আমি তোকে জিজ্ঞেস করিনি তোর খিদে আছে কিনা নেই। আমি তোকে বলেছি এই খাবারটুকু শেষ করতে, মানে আর কোনো কথা না বলে সোজা খাবারটুকু শেষ করবি। সেকেন্ডে কোনো শব্দ যেন মুখ থেকে বের না হয়। আরিয়া আর কোনো কিছু না বলে তাড়াতাড়ি করে খাবারটুকু খেয়ে নেয়। কারণ সে এতদিন বাড়ির মানুষের কাছে জেনে এসেছে আরিয়ান খুব রাগী স্বভাবের একজন মানুষ। সেজন্য আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আরিয়ার খাবার খাওয়া শেষ হলে তারপর আবার তার কলেজের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে ড্রাইভিং সিট থেকে নেমে আরিয়ান গিয়ে আরিয়ার দরজাটা খুলে দেয়। আরিয়া অনেকটা অবাক হয় আজকে আরিয়ানের ব্যবহারটা দেখে। কারণ বাড়িতে সবসময় শুনে এসেছে আরিয়ান নাকি কোনো মেয়েদের সাথে কথা বলে না, কারোর সাথে মিশে না, কাজিনদের সাথে তেমনই ভাবে। আরিয়া গাড়ি থেকে নামার পর আরিয়ার হিজাবের বাইরে দুটো চুল বেরিয়েছিল। সেই দুটো চুল হিজাবের মধ্যে গুজে দিতে দিতে আরিয়ান বলে উঠল, ঠিক একটার সময় এখানে থাকবি, আমি এসে তোকে নিয়ে যাব। আর যদি দেরি হয় কলেজ ছুটি হতে, তাহলে ক্লাসে থাকবি, আমি এই ক্লাস থেকে নিয়ে আসবো। বুঝতে পেরেছিস? আরিয়া মুখে কোনো কথা বলে শুধু মাথা নাড়ায়, মানে হ্যাঁ সে বুঝতে পেরেছে। গুড, এখন যা ভিতরে যা আস্তে আস্তে, আমি এখানে দাঁড়িয়ে আছি, ভিতরে যা। তারপর আরিয়া আর কোনো কথা না বলে সোজা হাঁটতে হাঁটতে কলেজের ভেতর চলে যায়। ভেতরে যেতে যেতে কয়েকবার পেছনে ফিরে দেখে আরিয়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়া চলে যাওয়ার পর আরিয়ান সেখান থেকে চলে যায় তাদের অফিসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম স্যার, আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, তা তো দেখবনি, সে 10 বছর আগে বাংলাদেশ থেকেই বেরিয়েছিলাম। আপনারা চীন না গেলে অবশ্য আমার সাথে দেখা হতো না। আচ্ছা, এখন কাজের কথায় আসি। কাজের কি অবস্থা? চলুন আজকে অফিসের সবার সাথে পরিচয় হব আস্তে আস্তে, আর সবার কাজের ধরনটা দেখব। ঠিক আছে স্যার, চলেন তাহলে আপনাকে একে একে সবার কাজ দেখাই। এভাবে কাজ দেখতে দেখতে একে একে সকলের কাজ দেখতে প্রায় 1টা বেজে যায়। হঠাৎই তার ঘড়ির দিকে তাকিয়ে মনে হলো সে আরিয়াকে বলে এসেছিল 1টার সময় এসে যাবে। তারপর তাড়াহুড়ো করে ম্যানেজার সাহেবকে বলল, ম্যানেজার সাহেব, আপনি বাকিটা দেখে নেবেন একটু কষ্ট করে। আমি এখন যাচ্ছি, এক জায়গায় আমাকে যেতে হবে আর্জেন্ট। আপনি ওদেরকে ঠিকঠাক মতো এখানে বসিয়ে রাখবেন, কাজ যেন 100% হয়। আমি তাহলে আসছি, বিকেলের দিকে আবার আসবো একবার অফিসে। এটা বলে আরিয়ান সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সোজা চলে আসে আরিয়ার কলেজের সামনে। কলেজের সামনে এসে দেখে আরিয়া কলেজের সামনে নেই। তারপর গাড়িটা পার্কিং এরিয়াতে রেখে সোজা চলে যায় কলেজের ভেতর। কলেজের ভেতর গিয়ে একটা মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে শুনতে পাচ্ছ? এদিকে আসো। ইন্টার সেকেন্ড ইয়ারের ক্লাসটা কোন দিকে? ওই যে সামনে গিয়ে বাম দিকে। আপনি কি কাউকে খুঁজতেছেন? আরিয়া নামের কাউকে চিনো? সায়েন্স স্টুডেন্ট। ও, আরিয়াকে লাগবে। আরিয়া আপনার কি হয়? ওকে তো চিনি, ও আমার ফ্রেন্ড। ওকে গিয়ে বলো ওর বড় জেঠুর ছেলে এসেছে ওকে নিতে। মেয়েটা আরিয়ার ভাই শুনে ভীষণ খুশি হয়। তারপর দৌড়ে আরিয়ার কাছে যায়। গিয়ে দেখে আরিয়া কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে। এটা শুধু মহিলা কলেজ, সেজন্য এখানে কোনো ছেলে নেই। মেয়েটা সেখানে দৌড়ে গিয়ে আরিয়ার কাছে দাঁড়িয়ে বলল সবাইকে, জানিস বাহিরে কে এসেছে? আরিয়ার চাচাতো ভাই এসেছে বাহিরে আরিয়াকে নিতে। ছেলেটা দেখতে মারাত্মক সুন্দর, একেবারে দুধের মতো পরিষ্কার চেহারা, আর কি মায়াবী চেহারা, গালের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি। ইস, দেখতে পুরা হিরোদের চেয়ে কম না। আমি তো প্রথম দেখায় ত্রাস খেয়ে ফেলেছি দোস্ত। আরিয়া বোন আমার,
তোর ভাইয়াকে ভাও করে দে, প্রেম করি তোর ভাইয়ের সাথে। বিলিভ কর, তোর ভাবি হয়ে তোদের বাসায় যাব, তোর ভাইয়াকে কোনো ছ্যাঁকা দিব না। আগে যা করেছি সব কিছু বাদ, আমার এখন শুধু তোর ভাইকে পেলেই হবে আমার। তারপর সবগুলো মেয়ে ওদের মধ্যে বলে উঠল, চল তো দেখে আসি আরিয়ার ভাইয়াকে, আসলে লোকটা দেখতে কেমন। এটা বলে সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। আর আরিয়া তার ব্যাগ নিয়ে এসে এখান থেকে তাড়াতাড়ি করে মাঠের মাঝখানে চলে আসে আরিয়ানের কাছে। আরিয়া এখানে এসে দেখে তার সবগুলো বান্ধবীরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরিয়ানকে গিলে খাচ্ছে। এটা দেখে আরিয়া আরিয়ানের কাছে গিয়ে বলল, চলুন তাড়াতাড়ি বের হই এখান থেকে, স্যারেরা দেখলে আবার সমস্যা হবে। সমস্যা হবে কেন? আমি তোর গার্ডিয়ান হিসেবে এসেছি তোকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমি মেয়েদেরকে দেখতে আসিনি, বুঝেছিস? পাগলের মতো ব্যবহার করতেছিস। হাস, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠবি। আরিয়ার কোনো কিছু না বলে সোজা আগের জায়গায় বসে পড়ে গাড়িতে। আরিয়ান গাড়িতে উঠে দৌড় লাগিয়ে তারপর গাড়িটা চালিয়ে বেশ কিছুক্ষণ সময় পরে একটা অফিসের সামনে এসে দাঁড়ায়। তারপর আরিয়াকে গাড়ি থেকে নামায়। আচ্ছা, আমরা এখানে কাজী অফিসের সামনে কি করতেছি? এখানে কি কারো বিয়ে হবে? হ্যাঁ, এখানে বিয়ে হবে, তুই সাক্ষী দিবি আর আমিও। আরিয়া কোনো কিছু ভাবল না, বেশি কিছু। তারপর সোজা কাজী অফিসের ভেতর চলে যায়। ওখানে গিয়ে দেখতে পায় 4 জন ছেলে এবং 3 জন মেয়ে। আরিয়ান ভেতরে যাওয়ার পর সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলে। শুধু আরিয়ান মুখ গুমড়ো করে রেখেছিল, তার মুখে কোনো হাসি ছিল না। তারপর কাজী সাহেব একে একে প্রথমে আরিয়ান এবং আরিয়ার সাইন নেই, তারপর আস্তে আস্তে আরো কয়েকটা সাইন নেই, তারপর শরীয়ত মোতাবেক কবুল বলতে বললে তখনই হয় ঝামেলাটা। বলুন মা, কবুল। আমি কেন কবুল বলবো? কোনে তো আমি নই, কোনে আমি জানি না, আমি তো সাক্ষী হিসেবে এখানে এসেছি। কাজী সাহেব কিছু বলতে যাবে তার আগেই আরিয়ান আরিয়াকে টান দিয়ে তার কোলে বসিয়ে তারপর বলতে লাগলো, আর একটা সেকেন্ড দেরি না করে তাড়াতাড়ি করে কাজী সাহেব যা বলছে সব নিয়ম কানুন মেনে বলে ফেল, আর নয়তো পরিবারের কাছে আমার যে রাগটা শুনেছি সেই রাগটা দেখাতে বাধ্য করবি না। আরিয়া হঠাৎ এমন আরিয়ানের টান খেয়ে আরিয়ানের কোলে এসে বসে পড়া, তারপর আবার আরিয়ানের এসব ধমক খেয়ে গড়গড় করে কবুল বলে ফেলে। তারপর বিয়ে সম্পন্ন হওয়ার পর সকলে যার যার বাসায় চলে যায়। আরিয়া গাড়িতে বসে কাঁদতে থাকে ফুপিয়ে ফুপিয়ে। তারপর বলে উঠল, আপনি এটা কেন করলেন? আপনি জানেন আমি একজনকে ভালোবাসি, তাকে এখনো দেখিনি আমি, এখন আমার তার সাথে প্রতারণা করা হয়েছে। আমি কখনো তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আপনি এমন কাজটা আমার সাথে কেন করলেন? আরিয়ান কোনো কিছু না বলে কিছুক্ষণ আগে গাড়িটা থামিয়ে একটা বোতল নিয়ে আরিয়াকে গাড়ি থেকে নামায়। তারপর আরিয়ার মুখটা সুন্দর করে ধুয়ে দিয়ে টিস্যু দিয়ে মুছে দেয়। তারপর আরিয়াকে বলল, তোর যা বলার সব কথা রাতে বলবে, এখন আর একটা কত মুখ দিয়ে বের করবি না, নইলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এখন বাড়িতে ঢুকবো, বাড়িতে অনেক মেহমান আছে, সুন্দর করে বাড়িতে ঢুকবি, ভালো মেয়ের মতো, লক্ষ্মী মেয়ের মতো, একটা কথাও বলবি না, মনে থাকবে তো? আর যদি দেখেছি চোখ দিয়ে আবারও পানি পড়েছে তাহলে তাহলে কিন্তু রক্ষা থাকবে না তোর। মনে থাকবে, আর কান্না করব না, কিন্তু আমি কখনো আপনাকে স্বামী হিসেবে মানবো না। আমি একজনকে ভালোবাসি, আর ওকে আমি ভালোবাসবো। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, কিন্তু আপনি আমাকে আপনার কাছে রাখতে পারবেন না। আর একটা কথা বলবি না? তোকে না করেছি কথা বলতে। তারপর আরিয়া মন খারাপ করে হাঁটতে থাকে। আরিয়া আগে আগে হেঁটে কলেজ ড্রেস পরনে ছিল, ড্রয়িং রুমে ঢুকে তার পিছে পিছে আরিয়ান ঢোকে ড্রয়িং রুমে। আরিয়াকে দেখে আরিয়ার বাবার বন্ধু বলে উঠল, এই তো আমার বৌমা চলে এসেছে কলেজ থেকে। বৌমা, একটু এদিকে এসো, তোমাকে দেখতে এসেছে তোমার শ্বশুর বাড়ির লোকজন। আরিয়া ওদের কথা শুনে তাচ্ছব বনে যায়। এই লোক আবার এখন কি বলছে এসব? আরিয়া আর কোনো কিছু ভাবার আগেই আরিয়ান এসে আরিয়ার হাত ধরে বলে উঠল, আমি তো আপনাকে চিনতে পারলাম না, তাহলে আপনি কি করে আমার বাবা হন? আরিয়ানের কথা শুনে সকলে বোকা বনে যায়। আরিয়ানের বাবা বলে উঠলেন, আরিয়ান এসব কি সব কথাবার্তা বলতেছিস তুই? উনি তোর বাবা হতে যাবে কেন? আমি এখানে তোর চোখে লাগতেছে না, কি বলবি এখানে বল। তুমি আমার বাবা হলে তাহলে ওই লোক আমার বাবুকে ওনার বৌমা বলতেছে কেন? ওনাকে জিজ্ঞেস করো তো ওনার মাথায় গন্ডগোল আছে কিনা। যদি গন্ডগোল থেকে থাকে তাহলে ডক্টর দেখাতে বলো, বুঝেছো? এসব মাথা নষ্ট লোক আমার বাসায় যেন না আসে সেকেন্ড বার।
কাউকে কোনো কিছু বলার আগে দ্বিতীয়বার ভেবে নেওয়া উচিত কাকে কি বলতেছে। তুই এসব কি বলতেছিস? আরিয়া তোর বউ হতে যাবে কেন? তোদের বিয়ে হয়েছে কবে? তোমার মামনিকে জিজ্ঞেস করো কবে বিয়ে হয়েছে। বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণ হয়েছে মাত্র। ফোন করে আমার কাছে কান্না করে আমাকে চীন থেকে এখানে নিয়ে এসেছে, নয়তো আমি তো তাড়াতাড়ি আসতাম না। এখন এই লুকের জন্য আর এই লুকের ছেলের জন্য আর আমার চাষার জন্য আজকে আমাকে এত তাড়াতাড়ি বাংলাদেশে আসতে হয়েছে। তোমাদের এত তাড়াহুড়ো কি ছিল যে ওকে বিয়ে দেওয়ার? আমি যদি চীন থেকে না আসতাম তাহলে হয়তো আজকে কোনো একটা কিছু করে ফেলতো তোমার মেয়ে। আমি তো সে রিস্ক নিতাম না, সেজন্য চলে এসেছি এবং বিয়েও করে নিয়েছি। এখন আমি আমার বউকে আমার সাথে রাখবো। তুই কার কাছে জিজ্ঞেস করে ওকে বিয়ে করেছিস? ও এই বিয়েতে রাজি ছিল নাকি নাকি তুই জোর করেছিস ওকে বিয়ে করে? তোমার মেয়েকে জিজ্ঞেস করো, 4 বছর ধরে প্রেম করে আসছে। এখন তাহলে অবশ্যই আমাকে জোর করতে হবে না বিয়ের জন্য। আর তোমার ভাই ওকে গিয়ে বিয়ের জন্য ছাপ দিচ্ছিল আর ফোন করে আমার কাছে কান্না করে বলতো এসব। তাই তো আমাকে এখন দেশে আসতে হয়েছে, নয়তো আমি এত তাড়াতাড়ি দেশে আসতাম না। এতক্ষণ আরিয়ানের কথাগুলো শুনে আরিয়ার একটু একটু স্পষ্ট হয়, মানে এতদিন যার সাথে কথা বলে এসেছে আসলে সে ছেলেটা আর কেউ না, তার আরিয়ান ভাই, তার বড় জেঠুর ছেলে। আরিয়া মনে মনে ভাবতে থাকে, ইস কত সুন্দর ছেলেটা, আমার হাজব্যান্ড এখন। তার সাথে আমি এতদিন প্রেম করেছিলাম 4 বছর ধরে। আমি আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে প্রেম করেছি, বিয়েও করে নিয়েছি।